তারেক রহমান হলফনামা অনুযায়ী বয়স ৫৭ বছর, তবে বিএনপির ওয়েবসাইট অনুযায়ী বয়স ৬০। দলটির তরফ থেকেও যেভাবে উদযাপন করা হয়েছে সেখানেও তারতম্য দেখা গেছে, যা বিএনপির ইউটিউব চ্যানেলেও রয়েছে। ফলে কমপক্ষে ৩ ধরনের বয়সের পার্থক্য দেখা যায়। তার বার্ষিক আয় ৬,৭৬,০০০ টাকা, যে আয়ের উৎস রাজনীতি পেশা হিসেবে নয়। নিজের কোনো গাড়িও নেই। আবার এনসিপির নাহিদ ইসলামের আয় তারেক রহমানের প্রায় দ্বিগুণ। পরামর্শক পেশার বিস্তারিত নেই। তার ১/৩ কম জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিকুর রহমানের। যদিও তার সম্পদের ১০ ভরি স্বর্ণ ১ লাখ টাকা, ৭ কাঠার বেশি জমিতে ডুপ্লেক্স বাড়ি ২৭ লাখ টাকা, গাড়ি ৪.৫ লাখ। এগুলো আগেকার মূল্য এবং বর্তমান আনুমানিক মূল্য একই দেখানো হয়েছে। আবার তারেক রহমানের প্রায় ৯০ গুণ বেশি বার্ষিক আয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। এই প্রশ্ন সবসময় উত্থাপিত হয়, এবার তো আরো বেশি, খুবই স্বাভাবিকভাবে, এবং এর পেছনে কারণও আছে। তার কারণ হচ্ছে যে আমাদের সার্বিকভাবে বাংলাদেশের মানুষের কর ফাঁকির প্রবণতাটা অনেক বেশি, এবং আমাদের আগের ইতিহাস তাই বলে আমরা বিশেষ করে হলফনামা ভিত্তিক যে কাজগুলো করেছি তাতে এই জিনিসটা দেখা গেছে যে আসলে বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের একটা চিত্র। বাস্তবতা হচ্ছে যে যে তথ্যটা দেয়া হয় তার সাথে আসলে সিংহভাগ ক্ষেত্রেই সামঞ্জস্যতা থাকে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হলফনামার নানা তথ্য নিয়ে আলোচনা সমালোচনা দেখা গেছে, যদিও সেসব বেশিরভাগই পরিচিত শীর্ষ নেতাদের দেওয়া বিবরণ কতটা বাস্তবসম্মত সেগুলো নিয়ে। কিন্তু এলাকাভিত্তিক প্রার্থীরাও নিজেদের তথ্য দাখিল করেন। হলফনামার একটি উদ্দেশ্য যেখানে জনগণকে ধারণা দেওয়া, সেখানে নিজ এলাকার প্রার্থী নিয়ে মানুষ কতটা জানেন? এইগুলি আগ্রহ নাই আমার কাছে। আমরা তো আবার দল করি না, তো এই লিগে আর কি আমাকে এই সমস্ত সম্বন্ধে তেমন একটা আইডিয়া নাই আর কি। কারা কারা প্রার্থী বা কেন আমি কিছুই জানি না। আসলে কোনো লাভ নাই, কেউই কেয়ার করে না। সো উই ডোন্ট অলসো কেয়ার। ছাত্র আন্দোলনের পরে তো আমরা হেগলের সাথে মিশিও নাই আর জানিও না হেগো পরিস্থিতি কি। আগ্রহ থাকছে। নির্বাচন কমিশন হলফনামার তথ্য যাচাই বাছাই করে বেশ কিছু ব্যক্তির মনোনয়ন বাতিল বা স্থগিত করেছে। আইন অনুযায়ী হলফনামায় সম্পদ নিয়ে ভুল তথ্য বা তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল করার কথাও বলা হচ্ছে। যদিও অনেকের ক্ষেত্রে অসঙ্গতি সত্ত্বেও মনোনয়ন বৈধ করার অভিযোগও আসছে। জামায়াতে ইসলামী ও এনসিপির দিক থেকেও এমন অভিযোগ এসেছে। হলফনামায় উল্লেখ করা তথ্য কাগজে কলমেই থেকে যায়, এই আলোচনা যেমন আছে, তেমন যাচাই বাছাই নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত কিংবা ক্ষমতা চর্চার একটা মূল উৎস হিসেবে দেখতে পাচ্ছি। তাদের আসলে যাচাই বাছাই করার ক্ষেত্রে কি সে একইভাবে নিয়ম মানা হচ্ছে? সামাজিকভাবে যাদেরকে নেতা বলা হচ্ছে তাদের ক্ষেত্রে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কাদেরটা আসলে করছেন নির্বাচন কমিশন যাচাই বাছাই, কাদেরটা আসলে করা যাচ্ছে না বা তারা করতে চাচ্ছেন না, কিংবা এই যে ক্ষমতার কারণে তারা মনে করছেন না তারা হেভিওয়েট প্রার্থী, তাদের কিছু খাটানো যাবে না। তো এই যে একটা রাজনীতি আছে যে হলফনামা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে, সেটি থেকে কিন্তু আমরা এখনো ঊর্ধ্বে যে উঠতে পারিনি, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। ক্ষমতার রাজনীতিতে জবাবদিহিতার জায়গা বাংলাদেশে অন্তত সেভাবে দেখা যায় না বলেই মনে করেন বিশ্লেষকেরা। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে যেমন হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে, তেমন এবারের দাখিল করা তথ্য বাস্তবতার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তেমন প্রশ্নও আসছে। যদিও এবারের আইনের সংশোধন, সম্পদের বিস্তারিত তথ্য, এমন বিষয়গুলো মিলে নতুনত্ব আসার কথাও বলা হচ্ছে। হলফনামায় যদি কেউ মিথ্যা তথ্য দেয় কিংবা তথ্য গোপন করে, তাহলে নির্বাচনের পরেও, অর্থাৎ পরের 5 বছর যদি এরকম কোনো তথ্য বের হয়ে আসে, তখন ইলেকশন কমিশন ওই তথ্য নিয়ে একটা তদন্ত কমিটি করতে পারবেন, এবং সেই তদন্তে যদি প্রমাণিত হয় যে উনি আসলেও মিথ্যা বলেছেন কিংবা তথ্য গোপন করেছেন, তখন এই 5 বছরের মধ্যে তার এমপিত্ব বাতিল করার সুযোগ থাকবে। এটা নতুন একটা এডিশন। নির্বাচনের আগে এতটা কম সময়ের মধ্যে মাঠ পর্যায়ে বিস্তারিত তথ্য যাচাই বাছাই করা কতটা সম্ভব তেমন চ্যালেঞ্জও রয়েছে। এক্ষেত্রে পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের সাথে জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশনের সক্রিয় ভূমিকার কথা বলা হচ্ছে। যদিও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সেসব প্রতিষ্ঠান কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে সে নিয়েও প্রশ্ন রয়েছে। যে কারণে আমাদের কর্তৃত্ববাদ বিকাশ হয়েছে, সেখানে সেরকম অন্যতম হচ্ছে যে সব প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করার জন্য দলীয়করণ করা হয়েছে, পেশাগত দলীয়পনা সৃষ্টি করা হয়েছে, এবং তাই সেই প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে তো আসলে ব্যক্তির পরিবর্তন হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে চর্চার তো পরিবর্তন হয় না। তারা কিন্তু ব্যক্তির পরিচয়ের দিকে, অবস্থানের দিকে তাকিয়ে কাজ করে অভ্যস্ত। তাদের মধ্যে কিন্তু এক দলীয়করণের জায়গায় আরেক দলীয়করণ হয়েছে। কাজে এখানে দেখার বিষয় যে আসলে এই চর্চাটা কি
শুরুতে রাজনৈতিক দলগুলো ধারণ করবে, তারপরে এই প্রতিষ্ঠানগুলোতে সেটা মানে বলে যে পরিবর্তিত হওয়ার সুযোগটা তৈরি হবে কিনা সেই প্রশ্ন দেখার বিষয়। 2008 সাল থেকে হলফনামায় তথ্য দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছিল। এর তথ্য নিয়ে জবাবদিহিতার নজির সেভাবে তৈরি না হওয়ায় মানুষের মাঝে আস্থার ঘাটতি রয়ে গেছে। এবারও নানা ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও পর্যবেক্ষকদের মতে সেগুলোর কার্যকারিতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা।